কলকাতা পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউন্সিলর, আমার বন্ধুবর এই ওয়ার্ডের কাউন্সিলর শ্রী বাপ্পাদিত্য দাশগুপ্ত, পাশের ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ বাবু রয়েছেন, ফ্যামের যাদের উদ্যোগে আজকের এই গোটা অনুষ্ঠান, সৌরভ সহ, সুমন সহ, অনেকদিন বাদে সুমনের সঙ্গে আমার দেখা হলো, তাপস বাবু সহ সবাই যারা আছেন এবং এখানে এই কলতান কমিউনিটি হলে যারা উপস্থিত হয়েছেন, আমি ফ্যানকে এই জন্য ধন্যবাদ জানাবো যে আজকের দিনটাকে বেছে নেওয়ার জন্য। আজকের দিনটা খুব তাৎপর্যপূর্ণ, যেদিন আপনাদের কর্মসূচি হচ্ছে। আজকে 23শে মার্চ, 1931 সালের 23শে মার্চ ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর ফাঁসি হয়েছে। ভগৎ সিং এর শহীদ দিবস আজকে, এবং ভগৎ সিং এর শহীদ দিবসের দিন ফ্যান আজকে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের রণকৌশলকে কেন্দ্র করেছে, যার আয়োজন করেছে। আমার আস্তে আস্তে বাপ্পার সৌজন্যে গোটা যাদবপুর চত্বর জুড়েই এই কর্মসূচি তার প্রচার হয়েছে। আমার আস্তে আস্তে খেয়াল হচ্ছিল এই যে আপনারা আজকে কর্মসূচি করেছেন, এই কর্মসূচির মূল কথা স্নেহাশিস আমাদের রাজ্যের মন্ত্রী, তিনি এর আগে বলেছেন, মচিদা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। আপনারা এই যে কর্মসূচি, রণকৌশল ঠিক করবার কর্মসূচি, এখন যেহেতু আজকে ভগৎ সিং এর শহীদ দিবস, ভগৎ সিং এর ফাঁসির দিন, একটা ঘটনা না বললেই নয়। এটা আমি মনে করি যে সময় পাল্টায়, কিন্তু যে স্ট্রাকচার কাজ করবার সেটা একই রকম থেকে যায়। আমাদের দেশে হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিপ্লবীরা যখন বোম তৈরি করা শিখছেন, বোম তৈরি করা কিভাবে করা যায় সেটা ঋষি অরবিন্দর ছোট ভাই বারিন ঘোষের হাত ধরে প্রথম বোম তৈরির কাজ শুরু হয়েছিল। এবং তারপর 1907 সালে বিপ্লবী হেমচন্দ্র কানুন্দ তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে মেদিনীপুরে তিনি প্যারিসে গেছিলেন বোম বানানো শিখবেন বলে। প্যারিস থেকে ফিরে এসেছিলেন কি করে বোম বানানো যায়। তার পরবর্তীতে যেহেতু টেকনোলজি ডেভেলপমেন্ট হয়, ভূপেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দর ছোট ভাই, ভূপেন্দ্রনাথ দত্ত প্রথমে আমেরিকায়, পরে জার্মানিতে, সেখান থেকে তিনি বোম বানানোর ফর্মুলা পাঠাতে শুরু করেন ভারতবর্ষে। এবং এই বোম বানানোর ফর্মুলা খুব আশ্চর্যভাবে আমাদের দেশে আসতো। হয় দুধের সঙ্গে কমলা লেবুর রস মিশিয়ে, অথবা পেঁয়াজের রস, এই দিয়ে হচ্ছে বোম বানানোর ফর্মুলা। কাগজের মধ্যে লেখা হতো, এটা চোখে দেখা যেত না, আগুনের সামনে ধরলে তা ফুটে উঠত। জাহাজের খালাসিরা খিদিরপুরের ডকে, যে জাহাজ এসে নামতো ভারতবর্ষের তৎকালীন রাজধানী খিদিরপুরের ডকে, যে জাহাজ আসছে সেই জাহাজের খালাসিদের বুটের গোপন খাপের মধ্যে ফর্মুলা আসতে শুরু করে, ভূপেন দত্ত পাঠাতে শুরু করেন। ভগৎ সিংরা, আমাদের দেশের যেটা পার্লামেন্ট, সেই সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বোম মেরেছিলেন। সেটা মানুষ মারবার জন্য নয়, সেই বোমে মানুষ মারবার কোনো উপাদান ছিল না, যাতে ব্রিটিশ সরকার কালা অবস্থায় রয়েছে, দেশের মানুষের কোনো কথা শুনছে না, তাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছাবার জন্য তারা বোম মেরেছিলেন। এবং তারা তারপরে গ্রেপ্তার হন। এবং যখন এই বিচার চলছে, বিচারে যখন ভগৎ সিংকে বলতে বলা হচ্ছে, উকিল বলছেন যে ভগৎ সিং জানে কি করে বোম বানাতে হয়। তা জাজ যিনি আছেন, বিচারক, তিনি ভগৎ সিংকে জিজ্ঞাসা করেছেন যে কি করে বোম বানাতে হয় আপনি জানেন, বোমের ফর্মুলা কি? তো ভগৎ সিং তখন দুটো ফর্মুলার কথা বলেছিলেন। সেই কোর্টে হিয়ারিং চলছিল, সাংবাদিকরা ছিলেন, সাধারণ মানুষ ছিলেন। প্রথমে বললেন যে এই ফর্মুলায় বোম বানালে প্রচুর ধোঁয়া হবে, আওয়াজ হবে, কিন্তু কেউ মরবে না। আর এই ফর্মুলায় বোম বানালে বহু লোক মারা যাবে। এখন ব্রিটিশ উকিল, তিনি উচ্ছ্বসিত, আরো যারা উকিল তারা উচ্ছ্বসিত, বলছেন ধর্মাবতার দেখুন, ওই যে বোম বানাতে পারে, স্বীকার করে নিয়েছে। পরের দিন সকালবেলা যখন আমাদের দেশে খবরের কাগজগুলো বেরোলো,
ইংরেজরা তখন টের পেল যে কি কেলেঙ্কারিটা ঘটে গেছে, কারণ সমস্ত খবরের কাগজে বোম বানাবার ফর্মুলা ছেপে বেরিয়ে গেছে গোটা দেশ জুড়ে, ঘরে ঘরে। তারপরের যে শুনানি, সেই শুনানি থেকে বন্ধ করে দেওয়া হলো, সাংবাদিকরা ঢুকতে পারবে না, কোন সাধারণ মানুষ ঢুকতে পারবেন না। কিন্তু ভগৎ সিং বলেছিলেন যে আমার যা কাজ করবার সে কাজ আগের দিন হয়ে গেছে, আমার দেশের ঘরে ঘরে লোকে জেনে গেছে ব্রিটিশদের তাড়াতে গেলে কি করে বোম বানাতে হবে। এখন আমি এই কথাটা এই কারণে বলছি, কারণ এই যে সোশ্যাল মিডিয়ার কমিউনিটি, আমাদের তৃণমূল কংগ্রেসের যে অসংখ্য সোশ্যাল মিডিয়া কমিউনিটি আছে, যারা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার, তৃণমূল কংগ্রেসের লাগাতার প্রচার করেন, তার মধ্যে ফ্যান হচ্ছে অনন্য। এই যে সুভাষিস দা এক্ষুনি হলুদ আপনাদের ড্রেসের কথা বলছিল, আমি আপনাদের উত্তম মঞ্চের কনক্লেভে একটা বিখ্যাত বইয়ের কথা বলেছিলাম, রোনাল্ড বার্থেসের ক্যামেরা লুসিডা বলে। আমি সে কথায় যাব না, আমি তিনজন পৃথিবী বিখ্যাত চিত্রকরের কথা বলবো। এই তিনজন চিত্রকরের সঙ্গে কিছু রং জড়িত রয়েছে। ক্লদ মনেট বলে পৃথিবীর একজন অত্যন্ত বিখ্যাত চিত্রকরের কথা বললেই নীল রং চলে আসে, কারণ মনেটের সমস্ত ছবিতে নীল রঙের আধিক্য সব থেকে বেশি। পৃথিবী বিখ্যাত চিত্রকর ভ্যান গগ, তার যে সূর্যমুখী সানফ্লাওয়ার সিরিজ, ভ্যান গগ মানেই হচ্ছে হলুদ। এবং পরবর্তীকালে পাবলো পিকাসো, তার রোজ সিরিজের ছবি, সেখানে উজ্জ্বল রং, বিশেষ করে উজ্জ্বল পিঙ্ক, ব্রাইট পিঙ্ক সেই কালার। এই যে আপনারা এখানে ক্যামেরা লুসিডার কথা আমি উত্তম মঞ্চে বলেছিলাম, যে কোনো কিছু মানে ফ্যানের সঙ্গে অন্যদের একটা পার্থক্য রয়েছে, যেটা হচ্ছে যে ফ্যান যা কিছু করে, ফ্যানের পোস্টার, ফ্যানের লোগো না থাকলেও এটা বলে দেওয়া যায় যে এটা ফ্যানের পোস্টার, ফ্যান থেকে এই পোস্টারটা তৈরি হয়েছে। কিন্তু আমার একটা সমালোচনাও আছে, যেটা আমার মনে হয় করা উচিত এই রণকৌশল বইটাকে কোথাও কোথাও মাঝে মাঝে, মানে সৌরভের মতো পোস্টার সবাইকেই বানাতে হবে এই জন্য, কারণ এটা এখন মাঝে মাঝে বোঝা যায় যে এই পোস্টারটা, আমি সৌরভকে একদিন জিজ্ঞাসা করলাম যে এই যে পোস্টারটা বেরিয়েছে এটা কে বানিয়েছে, তাই বললাম যে ওদের ট্রেনিং দিতে হবে যাতে সবাই তোর মতো পোস্টার বানাতে পারে। কেননা বিশেষ করে কন্টেন্ট, এই যে কমব্যাট করা, বিজেপির সোশ্যাল মিডিয়া অত্যন্ত শক্তিশালী, বিপুল পরিমাণ টাকা রয়েছে। এবং আমি এর মধ্যেই পার্লামেন্ট চলছিল, হঠাৎ করে দেখলাম একদিন একটা ভিডিও, পুরনো ভিডিও, উত্তরপ্রদেশে বিজেপির এক নেতা তিনি চড়াও হয়েছেন সেখানে আধিকারিকদের ওপর। সেই ভিডিওটা দেখলাম হঠাৎ করে পশ্চিমবঙ্গের ভিডিও বলে সেটাকে ভাইরাল করার চেষ্টা চলছে। এবার অ্যালার্ট থাকা এই জন্য জরুরি, কেননা প্রতিনিয়ত যে মিথ্যাচার, আপনারা বিশেষ করে আপনাদের কমিউনিটির পক্ষ থেকে যে ধারাবাহিক প্রচার করেন, তার গুণগত যে মান, আমি তা নিয়ে যাচ্ছি না, কারণ তা যথেষ্ট গুণগতভাবে শক্তিশালী। আমি আপনাদের অনুরোধ করবো এটা যাতে আরো আমরা শক্তিশালী করতে পারি, আরো স্ট্রং করা, আরো স্ট্রেংথেন করা, সেই কাজ আমাদের করতে হবে। এবং বিশেষ করে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচি হয়েছে, আপনারা জানেন সুভাষিস দা এখানে আছেন, আর আমি ট্রেড ইউনিয়ন আন্দোলন করি, সুভাষিস দাও ট্রেড ইউনিয়ন আন্দোলনেরই লোক। আমাদের দেশে বিশেষ করে এটা বোঝার দরকার, জানার দরকার, ক্যাম্পেইন করার দরকার যে আমাদের দেশের বিজেপি যাই বলুক যে অর্থনীতি শক্তিশালী হচ্ছে, একটা দেশের অর্থনীতি শক্তিশালী নির্ভর করে সেই দেশের সংগঠিত শিল্পে কত শ্রমিক রয়েছে। আমাদের দেশের সংগঠিত শিল্পের শ্রমিক কমে যাচ্ছেন, অসংগঠিত শিল্পের শ্রমিক বাড়ছে। 100 জনের মধ্যে 7 জন শ্রমিক হচ্ছেন সংগঠিত। সংগঠিত শ্রমিক মানে যার প্রভিডেন্ট ফান্ড আছে, যার কারুর ইএসআই আছে, যার গ্র্যাচুইটি আছে, যিনি 60 বছর বয়সে রিটায়ার করবার পর প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পাবেন। অসংগঠিত শ্রমিকের প্রভিডেন্ট ফান্ড নেই। 60 বছর হয়ে গেলে কোনো ঠেলা চালক, কোনো রিক্সা চালক, কোনো ভ্যান চালক, কোনো মুটে মজদুর, রাজমিস্ত্রি জোগাড়ে তার 60 বছর হয়ে গেলে প্রভিডেন্ট ফান্ডের কোনো সুযোগ নেই, পেনশনের কোনো সুযোগ নেই। গোটা দেশে অসংগঠিত শ্রমিক বাড়ছে। আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কিমটা আসলে বামফ্রন্টের আমলে 2000 সালে শুরু হয়েছিল। স্কিমের নাম ছিল SSY। স্কিমটা ছিল এরকম যে কোনো একজন অসংগঠিত শ্রমিক যদি মাসে ব্যাংকে গিয়ে 25 টাকা জমা দেন, তাহলে রাজ্য সরকার আরো 30 টাকা জমা দেবে, 55 টাকা জমা হবে। আর তারপরে 18 এই টাকা 60 বছর হলে যে টাকা জমবে তার সঙ্গে সুদ আর আরো কিছু টাকা দিয়ে এই শ্রমিকের হাতে পিএফ বাবদ তুলে দেওয়া হবে। আরো কিছু রাজ্যে চালু হয়েছে। 2000 থেকে 2011 এই স্কিমে খরচ হয়েছিল 9 কোটি টাকা। মানে যারা টাকা রেখেছিলেন
তারা সব মিলিয়ে 11 বছরের 9 কোটি টাকার বেনিফিট পেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এই স্কিমের পর্যালোচনা করে প্রথম যে কথা বললেন, যেটা কখনোই এই স্কিম চলতে পারে না, যে একজন ঠেলা চালক প্রতি মাসে নিয়ম করে 25 টাকা দেবে, তবে সরকার হচ্ছে আরো 30 টাকা দেবে, এটা হবে না। একজন সবজি বিক্রি করেন, মাছ বিক্রি করেন, বিড়ি বাঁধেন, তাঁত বোনেন, রাজমিস্ত্রির কাজ করেন, জোগাড়ের কাজ করেন, টোটো চালান, অটো চালান, ভ্যান চালান, তিনি টাকা দেবেন 25 টাকা, তবে সরকার 30 টাকা দেবে, এটা হবে না। উনি শ্রমমন্ত্রীকে বললেন স্কিমটা চেঞ্জ করে ফেল। স্কিম চেঞ্জ হয়ে গেল। স্কিমের নাম হলো বিএমএসএসওয়াই, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। মমতা ব্যানার্জি বললেন যে 55 টাকাই সরকার দেবে, শুধু অসংগঠিত শ্রমিককে কাগজপত্র নিয়ে গিয়ে নাম লেখাতে হবে। আমি পার্লামেন্টে রাজ্যসভায় এবারে তৃণমূলের পক্ষ থেকে বাজেট বক্তৃতা শুরু করেছিলাম। বাজেট বক্তৃতায় আমি নির্দিষ্ট করে দুটো স্কিমের কথা বলেছিলাম। প্রথমে মোদির একটা স্কিমের কথা বলেছিলাম, মোদিজিও একটা স্কিম দিয়েছেন অসংগঠিত শ্রমিকদের জন্য। সেখানে যে অসংগঠিত শ্রমিক যত টাকা রাখতে পারবেন, সরকার তত টাকা দেবে। এই স্কিম প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা। সেই স্কিম একদিকে যেখানে শ্রমিক টাকা রাখলে তবে হচ্ছে সরকার টাকা দেবে ব্যাংকে, যেরকম এখানে বামফ্রন্টের স্কিম ছিল, এটা একদিকে স্কিম। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিম। এটা মডেল কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কেন অল্টারনেটিভ? এই আজকে ফ্যামের এই কনক্লেভ যখন হচ্ছে, গত শুক্রবার বিকেল 5টা পর্যন্ত, শুক্রবার যেহেতু ওয়ার্কিং ডে, শুক্রবার বিকেল 5টা পর্যন্ত আমাদের রাজ্যে এরকম 1,77,00,000 অসংগঠিত শ্রমিক আছেন যারা মমতা ব্যানার্জির এই স্কিমে নাম লিখিয়েছেন। 1,77,00,000। এই স্কিমে টাকা পেয়ে গেছে ইতিমধ্যে 34,95,000। এই যে 1,77,00,000 নাম লিখিয়েছেন, এদের মধ্যে 60 বছর হয়ে গেছে 34,95,000, মানে প্রায় 35 লক্ষ লোকের। এরা কত টাকা পেয়েছেন? বামফ্রন্টের জমানায় 11 বছরে 9 কোটি টাকা দেওয়া হয়েছিল। আর এই স্কিমে এই যে 35 লাখ লোকের হাতে তার 60 বছর হলে 2,72,000 টাকা করে পৌঁছে দেওয়ার স্কিম মমতা ব্যানার্জি নিয়েছেন। এই খাতে খরচ হয়েছে 2,606 কোটি টাকা। মোদির স্কিমে টাকা দিতে হয় তবে হচ্ছে স্কিম চলে। অন্য রাজ্যে এই স্কিমে টাকা দিতে হয় তবে স্কিম চলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্কিম গোটা দেশের একটা অল্টারনেটিভ মডেল। আমাদের শুধু বিরোধিতা করা নয়, যে অল্টারনেটিভের কথা, সমস্ত, আমি অসংখ্য অল্টারনেটিভের মধ্যে যাচ্ছি না, সে অল্টারনেটিভের কথা বলতে গেলে গোটা দিন চলে যায়। এই যে ধরুন, আমরা সে গান শুনে বড় হয়েছে যে আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক, রাজনীতি মানে লোকের পাশে অন্য লোক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প দেখিয়েছে, প্রমাণ করেছে যে রাজনীতির মানে কি। রাজনীতির মানে হচ্ছে একজন লোকের পাশে অন্য একজন দাঁড়াবেন, এটা হচ্ছে রাজনীতির মানে। এবং আমাদের বাড়তি সজাগ এই কারণে থাকতে হবে, কারণ এবারে যে নির্বাচন 25 দেখতে দেখতে কেটে যাবে, মার্চ মাসের 23 তারিখ। এরপরে বর্ষা আছে। আপনারা শুনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মিটিং করলেন ভার্চুয়ালি, যে বর্ষা রয়েছে, উৎসবের মরশুম রয়েছে, সময় আর নেই প্রায়। 26 সালে ভোট, এবং বিজেপির ন্যারেটিভ গোটাটাই ধর্মভিত্তিক ন্যারেটিভ। ইতিমধ্যেই রামনবমীকে কেন্দ্র করে ধর্মভিত্তিক ন্যারেটিভ বিজেপি চালু করেছে। এখন খেয়াল করে দেখার দরকার আছে, ধর্মে প্রচার করতে হবে। আমরা আমার এডুকেশন নিয়ে, এডুকেশনের চর্চা হচ্ছিল, পার্লামেন্টে বলতে হলো, তার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলাম ঘেঁটে দেখলাম যে গত 2 বছরে যোগী আদিত্যনাথের সরকার 9, 10 আর 11, 12 উত্তরপ্রদেশের সিলেবাস থেকে রবীন্দ্রনাথকে বাদ দিয়েছে। এখন দিতেই পারেন, লোকে রবীন্দ্রনাথ ভোট দিয়েছে যোগী আদিত্যনাথকে। যোগী আদিত্যনাথের মনে হয়েছে যে রবীন্দ্রনাথ পড়বার দরকার নেই, রবীন্দ্রনাথের হোমকামিং বাদ হয়ে গেছে। যোগী আদিত্যনাথ রবীন্দ্রনাথের বদলে মনে করেছেন রামদেবকে রাখবেন। ভোট পেয়েছেন যেহেতু মনে করতেই পারেন, আমাদের তাতে কোনো সমস্যা নেই। সমস্যাটা অন্যখানে। যোগী আদিত্যনাথরা ঠিক করে দেবেন না যে আমরা কোন দিনে মাছ খাবো আর কোন দিনে মাছ খাবো না। আমরা 5,000 বছর ধরে মাছ খাচ্ছি। আমাদের এখানে 5,000 বছর ধরে মানুষ বসবাস করছেন। আমাদের লিখিত ইতিহাস হচ্ছে 1200 বছরের। বৌদ্ধ ভিক্ষুরা লিখে গেছেন 1200 বছর আগে যে এখানে বৌদ্ধ বিহারেও মাছ খাওয়া হতো, মাছ খেতেন মানুষ। আমরা আমাদের, এবং বিজেপি এটা করবে, এই গোটা প্রক্রিয়ায় উন্নয়ন সহ মানুষের কাজ, মানুষের কর্মসংস্থান,
মানুষের খাবারের অধিকার, বাসস্থানের, এই সমস্ত কিছুকে পেছনে ফেলে দেওয়ার জন্য ধর্মকে আরো জোরালো ভাবে সামনে নিয়ে আসার চেষ্টা করবে এবং তাকে কমব্যাট করতে হবে। কারণ আমাদের যে ইতিহাস, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে হাজার বছরের ইতিহাস, এই সংস্কৃতি হচ্ছে ঐক্যের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস। 1757 সাল পলাশীর আমবাগানে সিরাজদৌল্লা পরাজিত হচ্ছেন, মুসলমানের ঘরে জন্মানো স্বাধীন বাংলার শেষ নবাব। তার বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল হোতা যিনি, তিনিও জন্মেছিলেন মুসলমানের ঘরে। কিন্তু ঘটনাচক্রে মির্জাফর একা ছিলেন না। কলকাতার নাম তখন আলীনগর। সিরাজ নিজের দাদু আলীবর্দী খান নামে কলকাতার নাম রেখেছিলেন আলীনগর। আলীনগরে রবার্ট ক্লাইভের সঙ্গে যে মিটিং হয়েছিল, সেই মিটিং এ মুসলমানের ঘরে জন্মানো মির্জাফরের সঙ্গে হিন্দুর ঘরে জন্মানো জগৎ শেঠ, উইচাঁদ আর রায়দুল্লভ এসেছিলেন মিটিং করতে। পুরো ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল। তারপর পলাশীতে যখন সৈন্যবাহিনীর একটা অংশ দাঁড়িয়ে রয়েছে, মুসলমানের ঘরে জন্মানো সিরাজ পরাজিত হবেন বুঝে গেছেন। সেই মুসলমানের ঘরে জন্মানো স্বাধীন বাংলার শেষ নবাবের জন্য রক্ত দেওয়ার যে ইতিহাস, দুটো নাম জলজল করে। একজন হচ্ছেন মুসলমানের ঘরে জন্মানো মীর মদন, আরেকজন হিন্দুর ঘরে জন্মানো মোহনলাল। সিরাজ পরাজিত হয়েছিলেন, কিন্তু বাংলার মাটি, রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, তার আগে চৈতন্যের উত্তরাধিকার, চৈতন্য থেকে লালন সাই, সেখান থেকে রবীন্দ্রনাথ, নজরুল, আমাদের যে চিরায়ত ঐতিহ্য। এবং এই যাদবপুরে সংগ্রামের মাটি, মানুষ বহু লড়াই করেছেন, ছিন্নমূল মানুষ উদ্বাস্তু হয়ে এসে মানুষের যে লড়াই, শিকড়ে রয়েছে মানুষের সেই লড়াই। এবং বিশেষ করে সর্বদা সজাগ, এই গোটা কন্টেন্টের 90% ওপর হবে রিলিজিয়াস কন্টেন্ট। ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে ভাগাভাগি না করতে পারলে বিজেপির কোনো চান্স নেই, বিজেপির কোনো সম্ভাবনা নেই। আমি যে কথা বলে শেষ করতে চাই, আপনাদের ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে, যে আমরা এটা বিশ্বাস করি যে বাংলায় আমরা লড়বো। কেননা মাথায় রাখবেন, গোটা দেশে একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে বারবার বিজেপি পরাজিত হয়েছে, অন্য সমস্ত জায়গায় বাকি সমস্ত শক্তিকে বিজেপিকে পরাজিত করেছে বিজেপি। বাংলার মাটিতে বিজেপির অশ্বমেধের গোড়া মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দিয়েছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে লড়াই, আপনারা সোশ্যাল মিডিয়ার কর্মী হিসেবে সেই লড়াইকে শক্তিশালী করবেন। আর আমরা আমাদের আপনাদের এই যে কনক্লেভ, এই কনক্লেভের আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করে শেষে যে কথাটা বলতে চাই, আমি আজান দিয়ে থাকি, আমি আজান দিয়ে থাকি, আমি যিশু খ্রিস্টের পায়ে নত। আমি আজান দিয়ে থাকি, আমি যিশু খ্রিস্টের পায়ে নত। যত মত তত পথ, রামকৃষ্ণর কথা মতো। হরি ওম তৎসতে। আমি বারে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। আল্লাহ মেঘ দে, পানি দে, ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে। যেখানে মমতা লড়ে যান, সেখানে বাঙালি বাস করে। জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে ভালো থাকবেন। আমি সাফল্য